রত্নাদেবীর তিন বৌমা সুন্দর সুন্দর জামা কাপড় পরতে এবং তার সাথে বিভিন্ন রকমের হেয়ারস্টাইল করতে খুব পছন্দ করে। তাই তারা নিজেদের উপর টাকা খরচা করতে খুবই ভালোবাসে। অন্যদিকে রত্নাদেবীর বাদবাকি দুই ছেলে মাস গেলে খুব একটা বেশি টাকা রোজগার করতে পারে না। সেই জন্যই তাদের দুই বউয়ের সাথে খুব খারাপ ব্যবহার করা হয়। তারা সারাদিন বাড়ির কাজ করে, শাশুড়ি মায়ের খেয়াল রাখে, এমনকি তিন বড় জায়ের অপমানজনক কথাবার্তা সহ্য করে। একদিন রত্নাদেবীর মেয়ের জন্মদিন উপলক্ষে বাড়িতে বড় পার্টির আয়োজন করা হয়। আমরা আজকে দুপুরবেলা লাঞ্চ করে পার্লারে চলে যাব। ওখানে গিয়ে সুন্দর করে সেজে আসব, কারণ আমরা কিন্তু নিজেদের হেয়ারস্টাইল নিজেরা ঠিক করে বুঝতে পারি না। তাই পার্লার থেকে সুন্দর করে ওরা হেয়ারস্টাইল করে দেবে, তাহলেই আমাদের দামি দামি ড্রেসের সাথে আমাদের লুকটা খুব ভালো মানাবে। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে বড়লোক তিন বৌমা পার্লারে যাবে বলে ঠিক করে নেয়। অন্যদিকে বাড়ির দুই ছোট বৌমা তখনও পর্যন্ত স্নান করে উঠতে পারে না। তারা সবেমাত্র বাড়ির কাজ সেরে যখন স্নান করে বাইরে আসে, তখন তোমরা তিনজন পার্লার থেকে তৈরি হয়ে হেয়ারস্টাইল করতে যাচ্ছ, তাহলে আমার দুই ছোট বৌমাকেও সঙ্গে করে নিয়ে যাও, কারণ ওদের সাজা গোজার উপর আমার কোনো ভরসা নেই। কেমন কার্টুনের মতো সেজে গুজে চুল বেঁধে আসবে কি জানি, তার থেকে তোমাদের সাথে গিয়ে পার্লার থেকে হেয়ারস্টাইল করে আসবে। আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? আমরা যে বড় পার্লারে হেয়ারস্টাইল করতে যাচ্ছি, সেখানে শুধুমাত্র হেয়ারস্টাইল করার জন্য পার পার্সন 2000 টাকা করে নেওয়া হয়। আপনার দুই ছোট বৌমার হেয়ারস্টাইল করার জন্য টাকা কে দেবে শুনি? আমরা দিতে পারবো না। মা, পার্লারে গিয়ে চুল বাঁধার কোনো দরকার নেই। আমরা দুজনেই ঘরেই সুন্দর করে সেজে গুজে চুল বেঁধে নেব। বেকার বেকার এত টাকা খরচা করার কি দরকার? ঠিক আছে, তাহলে তোমরা দুজনে বাড়িতেই তৈরি হয়ে নাও, কারণ তোমাদের পেছনে আমারও টাকা খরচা করার কোনো ইচ্ছা নেই। বড় বৌমা, যাও, তোমরা তিনজনে গিয়ে সুন্দর করে সেজে এসো। আমিও আমার জন্য পার্লার থেকে মেয়ে দেখেছি, ও বাড়িতে এসেই আমার হেয়ারস্টাইল করে দেবে আর আমাকে সুন্দর করে শাড়িও পরিয়ে দেবে। রত্নাদেবী এই কথা বলে ঘরে চলে যায়। অন্যদিকে তিন বৌমা পার্লারে গিয়ে খুব সুন্দর করে সেজে গুজে তৈরি হয়। তাদের তিনজনের হেয়ারস্টাইলও খুব সুন্দর দেখায়। কিন্তু ছোট দুই বৌমা চুল ভেজা অবস্থায় দুপুরবেলা থেকেই জন্মদিনের অনুষ্ঠানের জন্য যেহেতু রান্নাবান্না করে, তাই সন্ধ্যাবেলা তাদের চুলে জট পাকিয়ে যায়। এমনকি তখনও পর্যন্ত তাদের চুল ভেজা অবস্থাতেই থাকে। ইস, আমাদের চুলের কি অবস্থা দেখেছিস? সারাদিন খাটাখাটনি করি, চুল খোলা রাখতেও পারি না, এমনকি চুলে ভালো মতো শ্যাম্পুও করতে পারি না। আমাদের এত বড় ভালো চুল নষ্ট হয়ে যাচ্ছে। আমার মাথা থেকে অনেক চুলও ঝরে পড়ছে। মনে আছে আমরা ছোটবেলায় যখন বাবা মায়ের সাথে ঘুরতে যেতাম, তখন আমরা জামা কাপড় পরে চুল খুলেই ঘুরতে বেরিয়ে যেতাম। চুলে আলাদা করে কোনো হেয়ার স্টাইলের প্রয়োজন পড়তো না। আমি ভাবছি আজকেও আমরা দুজনে চুল খোলা রাখবো। এই ভেবে শিখা এবং প্রিয়াঙ্কা দুজনে শাড়ি পরার পর নিজেদের চুল পুরোপুরি খোলা রেখে দেয়। কিন্তু যেহেতু তাদের চুলে তখনও পর্যন্ত জট পাকানো থাকে, তাই তাদের মাথা ভীষণ পরিমাণে উস্কো খুস্কো দেখায়। তাদের মাথায় খুশকি পড়ার কারণে মাথার চুল বেশিরভাগটাই সাদা আস্তরণে ঢাকা থাকে। অন্যদিকে তাদের তিন বড় জা এবং শাশুড়ি মা একেবারে হিরোইনের মতো সেজেগুজে হেয়ারস্টাইল করে তৈরি হয়। সন্ধ্যাবেলা একে একে বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করে। সবাই নিজেদের মতো করে আনন্দ করে এবং রত্নাদেবীর মেয়ে সন্ধ্যার জন্মদিনের অনুষ্ঠান পালন করে। সেই পার্টিতে উপস্থিত প্রত্যেকেই বড়লোক তিন বৌমার ড্রেসিং স্টাইল এবং হেয়ারস্টাইলের অনেক প্রশংসা করে। কিন্তু তারা শিখা এবং প্রিয়াঙ্কার চুল দেখে খুবই হাসি ঠাট্টা করে। এই দুটো জোকারকে কোথা থেকে ধরে এনেছেন রত্নাদি? আপনাদের বাড়ির সাথে এরকম বউ তো মোটেই মানায় না। চুল জামা কাপড় সবকিছু দেখে একেবারে তো কাজের মাসি মনে হচ্ছে। আপনার তিন বড় বৌমা কত সুন্দর, কিন্তু আপনার দুই ছোট বৌমা মাথায় খুশকি নিয়ে কিরকম জট পড়া চুল নিয়ে দাঁড়িয়ে আছে। ছি ছি ছি, তাকাতেই ইচ্ছা করছে না। সবাই মিলে এভাবে শিখা এবং প্রিয়াঙ্কাকে অপমান করলে তাদের চোখে জল চলে আসে। কিন্তু তাদের তিন বড়লোক যা মনে মনে খুবই খুশি হয়। আসলে সবাইকে ভালো হেয়ার স্টাইল করলে মানায় না। সুন্দর সুন্দর জামা কাপড় পরা, চুল নিয়ে স্টাইল করা শুধুমাত্র আমাদের তিনজনকেই মানায়।
ওদের দুজনকে মোটেই মানায় না। এভাবে কিছুদিন কেটে যায়। ইতিমধ্যে 3 বড় বৌমা প্রত্যেকদিন নিজেদের চুল নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে। তারা সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করে, হেয়ার কালারিং করে, তাই তাদের সুন্দর ঘন চুলে সবারই খুব প্রশংসা করে। অন্যদিকে ছোট 2 বৌমার মাথায় ধীরে ধীরে চুল ঝরতে শুরু করে, কারণ সারাদিন ভেজা চুল বেঁধে রেখে বাড়ির কাজ করার ফলে তাদের চুলের খুব খারাপ দুর্দশা হয়। একদিন 3 বড়লোক বৌমা সুন্দর করে হেয়ার স্টাইল করে এবং সাজগোজ করে পার্টিতে যায়। দিদি, তুই রান্না বান্না করে নে, আমি বরঞ্চ একটু চুলটা খুলে ভালো করে আঁচড়িয়ে ছাদে গিয়ে চুল শুকিয়ে আসি, না হলে আমার চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে। আমার চুলটা অনেক বড় তো, তাই ভেজা চুল বেঁধে রাখলে মাথা ভারী হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, তুই ছাদে গিয়ে চুল শুকিয়ে নে, পারলে একটা চিরুনি নিয়ে ছাদে চলে যা। ছাদে রোদের মধ্যে বসে বসে চুল আঁচড়াবি, তাহলে আরাম লাগবে। আসলে কিছুদিন আগেই বাড়ির 3 বড়লোক বৌমা নিজেদের চুল সুন্দর করার জন্য একটা দামি চিরুনি কিনে নিয়ে আসে। আর আজকে সেই চিরুনি দেখে প্রিয়াঙ্কার খুব ভালো লাগে, তাই প্রিয়াঙ্কা সেই চিরুনিটা নিয়েই ছাদে চলে যায়। সে ছাদে বসে চুল আঁচড়ে ফেলে। কিছুক্ষণ পর চুল শুকিয়ে সে সুন্দর করে চুলে বিনুনি বেঁধে নিচে নেমে আসে। কিন্তু সন্ধ্যাবেলা যখন 3 বড়লোক বৌমা বাড়িতে ফিরে আসে, তখন তারা তাদের কিনে নিয়ে আসা দামি চিরুনিতে ভীষণ পরিমাণে ময়লা দেখতে পায়, যা দেখে তারা তাদের ছোট 2 জায়ের উপর খুবই রেগে যায়। তারা চিৎকার করে বাড়ি মাথায় করতে শুরু করে। এই বাড়িতে আমাদের কোনো প্রাইভেসি নেই দেখছি। আমরা 3 জন মিলে একটা দামি সুন্দর চিরুনি কিনে নিয়ে এসেছিলাম, আর আমরা চাই না যে আমাদের চুলের জিনিস অন্য কেউ ব্যবহার করুক, কিন্তু এখন এই চিরুনিতে কি করে ময়লা লেগে থাকতে পারি? দিদি, আসলে আমাদের চিরুনিতে আগে থেকেই খুব ময়লা জমেছিল, তাই আমরা ওগুলো পরিষ্কার করতে দিয়েছি। সেই জন্য আজকে আমি তোমার চিরুনিটা ব্যবহার করে আমার চুলের একটু জট ছাড়িয়েছি, তাই তুমি প্লিজ কিছু মনে করো না। তোর এত বড় সাহস, তুই আমাদেরকে না জিজ্ঞাসা করে আমাদের চুলের জিনিসপত্র ব্যবহার করেছিস? তোদের মাথায় উকুন আছে, নোংরা আছে, খুশকি আছে, সেসব যদি এখন আমাদের মাথায় হয়ে যায় তখন কি হবে? গরিব কোথাকার, যখন যার যেটা দেখবি তখনই তোদের সেটা ব্যবহার করতে হবে। এভাবে 3 বড় বৌমা মিলে তাদের 2 ছোট জাকে খুব অপমান করে। আমাদের দেখে দেখে আবার হেয়ার স্টাইল করার শখ হয়েছে, চুলে আবার বিনুনি বেঁধেছে, অসভ্য মেয়ে একটা। এভাবে তারা 3 জনে মিলে ভীষণই চিৎকার চেঁচামেচি করতে থাকে। এমনকি সেদিন রাত্রিবেলা যখন শিখা এবং প্রিয়াঙ্কা নিজেদের ঘরে গিয়ে ঘুমায়, তখন 3 বড় বৌমা বদমাইশি করে তাদের ঘরে কাছি নিয়ে উপস্থিত হয়। মাঝরাত্রিবেলা নিঃশব্দে তারা তাদের 2 ছোট জায়ের চুল কেটে নিয়ে চলে আসে। আমাদের চিরুনি ব্যবহার করার শাস্তি তোদেরকে পেতেই হবে। এবার যখন কালকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবি মাথার চুল গায়েব হয়ে গেছে, তখন তোরা বুঝতে পারবি কত ধানে কত চাল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে শিখা এবং প্রিয়াঙ্কা খুবই কান্নাকাটি করতে থাকে। আমরা চুল নিয়ে কখনো স্টাইল করি না, কোনো রকম জিনিসপত্র কিনি না, দামি শ্যাম্পুও ব্যবহার করি না, কিন্তু তবুও আমাদের চুল কেটে নেওয়া হলো। এবার আমরা এরকম ছোট ছোট চুল নিয়ে লোক সমাজে কিভাবে মুখ দেখাবো? আমি ভালো করে বুঝতে পারছি কে আমাদের চুল কেটে নিয়েছে, কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, তাই আমরা কিছু বলতে পারবো না দিদি। এভাবে দেখতে দেখতে কিছুদিন পেরিয়ে যায়, কিন্তু 2 ছোট বৌমা নিজেদের চুল নিয়ে কোনো রকম কিছুই করতে পারে না। তারা সব সময় বাড়িতেও মাথায় টুপি পরে থাকে। এমনই একদিন তাদের বাড়িতে এক বিয়ের নিমন্ত্রণ আসে, তাই 3 বড় বৌমা সুন্দর করে হেয়ার স্টাইল করার জন্য এবং সুন্দর করে মেকআপ করার জন্য পার্লারে চলে যায়। তারা 3 জনে এবার 50,000 টাকা দিয়ে পার্লার বুকিং করে। আজকে আমরা এত সুন্দর করে হেয়ার স্টাইলিং করব যে কেউ আমাদের কাছে পাত্তা পাবে না, সবাই শুধু আমাদের দেখে হিংসা করে জ্বলে পুড়ে মরবে। 3 জনে পার্লারে গিয়ে প্রথমে ফেসিয়াল করায়, কিন্তু তাদের মুখে এত সুন্দর ট্রিটমেন্ট করা হয় যে তারা 3 জনেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে পার্লারের লোকজন সিরিয়াল দেখতে দেখতে তাদের চুল কেটে স্টাইলিং করতে থাকে, কিন্তু তাদের সিরিয়ালের দিকে এতটাই মন থাকে যে তারা 3 জনের চুলের দিকে কোনো খেয়াল করতে পারে না।
তারা চুল কাটতে কাটতে তাদের চুল এতটাই ছোট এবং উল্টোপাল্টা করে দেয় যে তাদের তিনজনকে দেখলে একেবারে জোকারের মতো মনে হয়। কিছুক্ষণ পর যখন তিন বৌমা নিজেদের চুলের অবস্থা দেখে তখন তারা ভয়ে আঁতকে ওঠে। তোমরা আমাদের চুল নিয়ে কি করলে? আমরা করকরে 50,000 টাকা দিয়ে তোমাদেরকে বুক করেছি, কিন্তু তোমরা 50 টাকা সেলুনের থেকেও খারাপ চুল কেটেছো। আমাদের কত সুন্দর চুল কিরকম ছোট বিচ্ছিরি হয়ে গেছে। আমি তো পুরো টাক হয়ে গেছি। এবার আমি হেয়ার স্টাইলিং করব কি করে? দিদি, এরকম চুল নিয়ে আমরা আর লোক সমাজে মুখ দেখাতে পারবো না। শাশুড়ি মা আমাদের উপর খুব রেগে যাবে। আসলে আমরা তো ছোট দুই বৌমার সাথে খুব অন্যায় করেছি, ওদের চুল কেটে ছোট করে দিয়েছি, তাই আজকে ঈশ্বর আমাদেরকে শাস্তি দিচ্ছে। তিন বৌমা কোনো মতে মাথায় বিদেশিদের মতো উইগ পরে বাড়িতে গিয়ে উপস্থিত হয়। একজনের মাথায় লাল, একজনের মাথায় খয়েরি, আবার আরেকজনের মাথায় কমলা রঙের চুল দেখতে পাওয়া যায়। তিন বৌমার এরকম অবস্থা দেখে বাড়ির সকলেই ভয়ে চোটে আটকে ওঠে, কারণ তারা কোনোদিনও ভাবতেই পারে না তিনজন এরকম হেয়ারস্টাইল করে বাড়িতে ফিরতে পারে। বাধ্য হয়ে যখন তিন বৌমা সবাইকে সব ঘটনা খুলে বলে তখন কারোর আর কিছু বলার থাকে না। এই কারণেই বলে কোনোদিনও কারোর ক্ষতি করতে নেই, কারণ আমরা ভালো করেই জানি তোমরা তিনজনই আমাদের বড় বড় চুল কেটে দিয়েছিলে। সেই কারণেই ঈশ্বর আজকে তোমাদেরকে শাস্তি দিয়েছে, তাই তো তোমাদের চুলের এরকম অবস্থা হয়েছে। এখন তোমাদেরও আমাদের মতো মাথায় টুপি বেঁধে ঘুরতে হবে। তোমরা আর কোনোদিনও কোনো হেয়ারস্টাইল করতে পারবে না। দেখতে দেখতে এভাবে বেশ কয়েক মাস পেরিয়ে যায়। ধীরে ধীরে পাঁচ বৌমার মাথার চুল আবার অনেকটাই বড় হয়ে যায়, তাই তারা পাঁচজনই এখন সুন্দর সুন্দর হেয়ারস্টাইল করতে পারে। তবে তিন বড়লোক বৌমা কখনোই তাদের দুই ছোট যাকে অপমান করে না। মোহন, তার বউ মালতী, মা অহনা দেবী এবং দুই ছেলে মেয়ে পিঙ্কি ও পিন্টুর সঙ্গে বাস করত। তাদের ঘর সংসার চালানোর সমস্ত দায়িত্ব মোহনের উপরেই ন্যস্ত ছিল। মোহন ছিল তাদের পরিবারের একমাত্র ইনকাম সোর্স। সংসারের খাওয়া পড়ার খরচ, দুই ছেলে মেয়ের পড়াশোনার খরচ এবং অসুস্থ অহনা দেবীর ওষুধের খরচ সমস্ত কিছু মোহনকে একাই বহন করতে হতো। মোহন দেওয়াল রঙের কাজ করত। আগে সে নানান জায়গা থেকে ঘরবাড়ি রং করার কাজ পেত। এই করেই তাদের সংসার ভালোই ভালোই চলে যেত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তিত হয়। মোহন এখন আর আগের মতো কাজ পায় না, তাই তার সংসারে টানাটানি লেগেই থাকে। রমেশ দাদা বাবু, সামনেই তো দীপাবলি আসছে। আপনি তো প্রত্যেক বছর আপনার বাড়ি রং করার কাজ আমাকে দেন, এবার তাহলে কবে কাজটা দিচ্ছেন? না না, এইবার দীপাবলিতে আমি ঘর বাড়ি রং করব না। আমার মেয়ে বলেছে দেওয়ালে ওয়ালপেপার লাগাতে। প্রত্যেক বছর রং করতে অনেক টাকা খরচ পড়ে যায়, তার থেকে কম দামে ওয়ালপেপার কিনে দেওয়ালে লাগিয়ে নিলে রং করার চেয়েও বেশি সুন্দর দেখায়, বুঝেছো? কিন্তু দাদা বাবু, মানে আপনার বাড়িতে কি অন্য কাজ আছে, এমন কাজ যেগুলো আমি করতে পারবো? না না, তোকে দেওয়ার মতো তেমন কোনো কাজ আমার কাছে নেই। এই শুনে মোহন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মোহন প্রত্যেক দিনই কাজের সন্ধানে বাড়ি থেকে বেরোতো, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে কেউই কাজ দেয় না। সে আরো অনেক জায়গায় কাজের সন্ধানে যায়। শেষ পর্যন্ত সন্ধেবেলা মন খারাপ করে সে বাড়ি ফিরে আসে। মোহন বাড়ি এসে দেখে তার দুই ছেলে মেয়ে পিঙ্কি এবং পিন্টু একে অপরের সঙ্গে ঝগড়া করছে। তুই যদি আমার বাজি পটকা আর ফুলঝুরিতে হাত দিস তাহলে আমি তোর হাত কেটে নেব। আমি তোর বাজি পটাকাতে কেন হাত দেব? আমি বাবাকে আমার জন্য আলাদা করে বাজি পটাকা আর ফুলঝুরি এনে দিতে বলবো। দেখবি বাবা তোর থেকে অনেক দামি সুন্দর সুন্দর জিনিস আমাকে কিনে দেবে। আর তুই যদি তখন আমার বাজি পটাকাতে হাত দিস তাহলে আমি তোর মাথা ফাটিয়ে দেব। তুই আমার মাথা ফাটিয়ে দিবি আর আমি কি তোকে ছেড়ে দেব? ভুলে যাস না, বাবা তোর থেকে বেশি আমাকে ভালোবাসে। বাবা সবসময় আমার কথাই শোনে, তোর কথা বাবা এমনিও শুনবে না। দেখ দিদি, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। আমি কিন্তু তোর সব বাজি চুরি করে নিয়ে সব ফাটিয়ে দেব। এবার দীপাবলিতে তুই একটাও বাজি পটাকা পাবি না, আমি বলে দিলাম। আমার মাথা গরম করালে তোর সাথে এরকমই হবে। যা এখান থেকে। তোর কি মাথা একাই গরম হয়? তুই আমার মাথা গরম করে ফেলেছিস। এবার আমি দীপাবলিতে তোর মাথায় বাজি পটাকা ফাটাবো, তখন বুঝবি কেমন লাগে। এভাবেই দুই ভাই বোন তর্ক করতে করতে একে অপরকে মারধর করতে শুরু করে। ঠিক সেই সময় সেখানে মোহন এসে বলে,
আরে আরে, কি হচ্ছেটা কি? থাম বলছি। এই পিঙ্কি, পিন্টু, থাম বলছি, থাম রে। বাবা দেখো না, পিন্টু আমাকে কত মেরেছে। আমি সব দেখেছি কে কাকে মেরেছে। আমি তো তখন থেকে দেখছি তোরা দুজনে বাজি পটকা নিয়ে ঝগড়া করছিস। তোদের কি এরকম বাজি পটকা কে কিনে দিয়েছে? কোথায় পেয়েছিস তোরা বাজি পটাকা? কেউ কিনে দেয়নি তো, তুমি তো কিনে দেবে। দীপাবলিতে প্রত্যেক বছরের মতো তুমি আমাদের দুই ভাই বোনকে অনেক বাজি পটকা কিনে দেবে তো? আমরা জানি এবার তুমি আমাদের অনেক বাজি পটকা কিনে দেবে। আমরা ওই বাজি পটকার কথাটাই বলছিলাম, যেগুলো তুমি কিনে দেবে না। দীপাবলির এখনো অনেক বাকি আছে, আর এখন থেকেই তোরা লাপালাপি করছিস। এখনো আমি তোদের বাজি পটকা কিনে দিলাম না, আর তোরা সেই নিয়েই এখন থেকেই আকাশ পাতাল করছিস। যা পড়তে বস, না হলে স্কুলে স্যার ম্যাডামের কাছে আবার বকা খাবি। না বাবা, আমাদের স্যার ম্যাডাম বকতে পারবে না আমাদের, কারণ আমরা তো স্কুলে যাই না। ম্যাডাম বলেছে যতদিন না আমরা স্কুলের ফিস দেব ততদিন যেন আমরা স্কুলে না যাই। এই বলে পিন্টু এবং পিঙ্কি সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মোহনকে একটা বড়সড় ধরনের দুশ্চিন্তার মধ্যে ফেলে যায়। তখন সেখানে মোহনের মা অহনা দেবী এসে বলে, বাবা মোহন, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমার হাঁটুর যন্ত্রণা অনেক বেড়ে গেছে রে বাবা। হাঁটু মালিশ করার তেলও শেষ হয়ে গেছে, আর ওষুধও শেষ হয়ে গেছে। তুই বাজারে থেকে একটু এনে দিবি না রে বাবা? হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি সব এনে দেব, কিন্তু আমাকে কয়েকদিন সময় দিতে হবে মা। মোহন, তুমি এসে গেছো, চলো হাত মুখ ধুয়ে খেয়ে নেবে চলো। মালতীর কথা শুনে মোহন হাত মুখ ধুয়ে খেতে বসে পড়ে। মোহনের মুখ দেখে মালতী বুঝে যায় যে আজকেও সে কাজ পায়নি। কি হলো, তোমার মন খারাপ? আজকেও কোনো কাজ পাওনি তাহলে? হ্যাঁ মালতী, কাজ পেলাম না। এখন দীপাবলিতে আর কেউ ঘরবাড়ি রং করতে চায় না। শহরের মতো এখন সবাই গ্রামের দেওয়ালে ওয়ালপেপার, টাইলস এই ধরনের জিনিস লাগাচ্ছে। 2 মাস হয়ে গেল, কোনো কাজ পেলাম না। জানি না উপরওয়ালা কিসের শাস্তি দিচ্ছেন। তুমি চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। দীপাবলির আগে কেউ না কেউ তো তোমাকে কাজ দেবেই। তুমি বরং রঙের কাজ না খুঁজে অন্য কোনো কাজ খোঁজো, এমন কোনো কাজ যেটা তুমি করতে পারবে। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। আচ্ছা, পিন্টু আর পিঙ্কি কবে থেকে স্কুলে যাচ্ছে না? 1 সপ্তাহ হয়ে গেছে। ওদের স্কুল থেকে বলেছে যতদিন না ওদের ফিস দেব ততদিন যেন স্কুলে না পাঠায়। বাচ্চাগুলো সবসময় বাজি পটকার জন্য, নতুন জামার জন্য আবদার করতেই থাকে। প্রত্যেক বছর এই সময় তো সবকিছু কেনা হয়ে যায়, তাই জন্য ওরা লাফালাফি করছে। এদিকে মায়ের শরীর খারাপ, ওষুধ নেই, ঘরে চাল ডালও তো প্রায় শেষ হয়ে এলো। তোমার কাছে আর বেশি টাকা নেই, আমি সেটাও জানি। দেখি কালকে কি হয়, যদি কাল কোনো কাজ পাই তাহলে খুবই ভালো হবে। মোহন পরের দিন নতুন কোনো কাজের সন্ধানে বেরিয়ে পড়ে, কিন্তু সেদিনও সে কোনো কাজ পায় না। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। দীপাবলির আর মাত্র 2 দিন বাকি ছিল। মোহনের সংসারের অবস্থা আরো খারাপ হয়ে পড়ে। 2 বেলা কোনো রকমের শুকনো রুটি এবং নুন ভাত খেয়ে তারা দিন কাটাচ্ছিল। মোহন প্রতিদিনের মতো আজকেও কাজের সন্ধানে এদিক ওদিক করতে থাকে। এই যে সাহেব, আপনাদের দোকানে কি কোনো কাজ পাওয়া যাবে? দয়া করে আমাকে একটা কাজ দিন, আমার কাজের খুব দরকার। কাজ? কিন্তু 2 দিন পর তো দীপাবলি। আমার দোকান এখন 4-5 দিন বন্ধ থাকবে। দোকান খোলা থাকলে না হয় তোমাকে কোনো কাজ দিতাম। দীপাবলির পরে এসো, যদি কোনো কাজ পাওয়া যায়। কিন্তু সাহেব, আমার যে এখন কাজের খুব দরকার। দীপাবলিতে সবারই তো টাকার দরকার পড়ে, বলুন। দোকানে কোনো কাজ না থাকলে আপনার বাড়িতে যদি কোনো কাজ থাকে তাহলে আমাকে দিন সাহেব, যে কোনো কাজ, আমি সব কাজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো তুমি। এই নাও, এই অ্যাড্রেসটা ধরো, এটা আমার বাড়ির অ্যাড্রেস। কালকে আমার বাড়িতে চলে এসো। দীপাবলির জন্য ঘর বাড়ি সাফসাফাই করতে হবে। তুমি 2 দিন কাজ করে দিও, আমি তোমাকে 1000 টাকা দেবো। এই 2 দিনে 3 তলা বাড়ি পরিষ্কার করতে পারবে তো? হ্যাঁ সাহেব, নিশ্চয়ই পারবো। আমি কালকে সকালবেলা আপনাদের বাড়িতে পৌঁছে যাব, আপনি চিন্তা করবেন না। মোহন খুবই খুশি হয়ে বাড়ির দিকে রওনা দেয়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে মনে মনে ভাবে, চাল, ডাল, আনাজ, মায়ের ওষুধ, ছেলে মেয়েদের বাজি পটকা, 1000 টাকা দিয়ে হয়ে যাবে। যাক, এবারের দীপাবলিটা তাহলে ভালোই কাটবে, আমার আর কোনো চিন্তা থাকলো না। মোহন খুবই খুশি ছিল, কিন্তু হঠাৎ করে একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে চলে যায়। মোহনের পায়ে খুব আঘাত লেগেছিল, সে ঠিক করে হাঁটতে পারছিল না। তার পরিচিত এক ব্যক্তি মোহনকে তার বাড়িতে পৌঁছে দেয়।
মোহনের এই অবস্থা দেখে মালতী খুব ভয় পেয়ে যায়। কি গো, তোমার এই অবস্থা কি করে হলো? দুদিন পর দীপাবলি, আর আমাদের সঙ্গে কি কি না হচ্ছে। তোমার পায়ে কি করে লাগলো বলো? মোহন মালতীকে তার অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানায়। রামচন্দ্রবাবুর বাড়িতে পরের দিন কাজ করার ব্যাপারটাও সে মালতীকে বলে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, কালকে তোমার বদলে আমি ওনাদের বাড়িতে যাব। ঘরবাড়ি সাফ সাফাইয়ের কাজ আমি খুব ভালো মতোই তো করতে পারবো। তুমি একদম চিন্তা করো না, তুমি বাড়িতেই থাকবে, তোমার এখন রেস্টের প্রয়োজন। পরের দিন মালতী রামচন্দ্রবাবুর বাড়িতে পৌঁছে যায়। সাহেব, আমি মোহনের বউ। কালকে আপনি যাকে ঘরবাড়ি পরিষ্কার করার কাজ দিয়েছিলেন না, আসলে কালকে অ্যাক্সিডেন্টে ওর পায়ে লেগেছে, ও হাঁটতে পারছে না, তাই আমি ওর বদলে কাজে এসেছি। আপনি যদি আমাকে কাজগুলো বুঝিয়ে দেন। ঠিক আছে, সে যেই কাজ করুক না কেন, কাজটা দুদিনের মধ্যে হয়ে গেলেই হলো। দীপাবলির দিন আমার বাড়িতে পার্টি আছে, পুরো বাড়ি একদম চকমকে হওয়া চাই। রামচন্দ্রবাবু মালতীকে তার কাজগুলো বুঝিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মালতী মন দিয়ে কাজ করতে থাকে। বেশ কিছুক্ষণ পর রামচন্দ্রের স্ত্রী লতিকা রামচন্দ্রকে ফোন করে বলে, কি গো, বাবাই কোথায় বলো তো? বাবাই কি তোমার সঙ্গে আছে? সারা বাড়িতে আমি ওকে কোথাও দেখতে পেলাম না যে। না না, বাবাই আমার সঙ্গে নেই। মালতী ছাদ পরিষ্কার করছিল তখন সবাইকে আমি ছাদের উপরে দেখেছিলাম। ফুলঝুরি দিয়ে খেলা করছিল তো। মালতীকে একবার জিজ্ঞাসা করে দেখো। ললিতা ফোন রেখে সোজা মালতীর কাছে আসে। এই মালতী, তুমি আমার ছেলে বাবাইকে দেখেছো? ও ছাদের উপরে ছিল তো? কিন্তু ও তো অনেকক্ষণ আগেই ছাদ থেকে নেমে গেছে মেম সাহেব, আমি তখন থেকে ছাদই পরিষ্কার করছিলাম। লতিকা খুব ভয় পেয়ে যায় এবং সে তার ছেলেকে পাগলের মতো খুঁজতে থাকে। মালতীও লতিকাকে সাহায্য করছিল। হঠাৎ করে স্টোর রুম থেকে বাবাইয়ের চিৎকারের আওয়াজ শোনা যায়। মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মা, আগুন ধরে গেছে, আমাকে বাঁচাও, আমি পুড়ে যাব, তাড়াতাড়ি এসো। বাবা, তুই ভয় পাস না বাবাই, তোর কিচ্ছু হবে না। কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমার ছেলেকে। দাঁড়া বাবা, আমি আসছি। এ কি, আগুন তো আরো বেড়েই চলেছে, আমি কি করে আমার ছেলেকে বাঁচাবো? লতিকা ভয়ে কান্নাকাটি করতে থাকে। মালতী সেই সময় খুবই সাহসিকতার সঙ্গে চলন্ত স্টোর রুমের মধ্যে ঢুকে যায় এবং কোনো রকমে সে বাবাইকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। বাবাই অজ্ঞান হয়ে পড়েছিল। বাবাইকে বাঁচাতে গিয়ে মালতীর হাত কিছুটা পুড়ে যায়। খবর পেয়ে রামচন্দ্র তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। মালতী, তোমার তো অনেকটা হাত পুড়ে গেছে, তুমি চলো আমার সঙ্গে ডাক্তারের কাছে চলো। তুমি আজকে না থাকলে আমার ছেলের কি যে হতো, তোমাকে যে আমি কি করে ধন্যবাদ জানাবো। আমাদের একমাত্র ছেলে, ওর কিছু হয়ে গেলে আমিও মরে যেতাম। না না, আমি ঠিক আছি, আমাকে কাজগুলো করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমার ছেলে মেয়েরা আর আমার স্বামী অপেক্ষা করছে। বাবা, আমি ফুলঝুরি ধরতে গিয়ে হাতে ছ্যাঁকা লেগেছিল, আমি ফুলঝুরি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম আর স্টোর রুমের পর্দায় আগুন লেগে গিয়েছিল। আমি ভয়ে কাউকে কিছু বলিনি, যদি আমাকে মা মারে তাই জন্য, কিন্তু হঠাৎ করে আগুন অনেক বেড়ে গিয়েছিল আর আবার লেগে গিয়েছিল। কাঁদিস না বাবা, তোর কোনো ভয় নেই। দেখ, তুই একদম সুস্থ আছিস। তোকে বাঁচাতে গিয়ে দেখ মালতী মাঝির হাত পুড়ে গেছে। মালতী, তুমি আজকে আমাদের অনেক বড় উপকার করেছো। আমাদের বংশের প্রদীপকে তুমি রক্ষা করেছো। কালকের পরের দিন দীপাবলি, আমরা তোমাকে কিছু উপহার দিতে চাই। ললিতা, যাও, মালতীকে কিছু উপহার দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। মালতী, এই নাও, এখানে 10,001 টাকা আছে। দীপাবলির তরফ থেকে এটা তোমার উপহার। আর এই নাও, এতে মিষ্টি আছে আর বাচ্চাদের বাজি পটকা আছে। তুমি এগুলো নিলে আমরা খুব খুশি হব। মাসি, এই নাও, এই ব্যাগে অনেক ফুলঝুরি আছে, তোমার ছেলে মেয়েদের এই ফুলঝুরিগুলো দেবে। আর হ্যাঁ, ওদেরকে সাবধানে এগুলো জ্বালাতে বলবে, কেমন? মালতী খুবই খুশি হয়। তাদের দেওয়া টাকা এবং উপহার মালতী বাড়িতে নিয়ে আসে। মালতী তার পরিবারকে সবটাই জানায়। সবাই খুবই খুশি হয়। মালতী বাজারে গিয়ে চাল ডাল আনাজ কিনে নিয়ে আসে। সেই সঙ্গে দীপাবলির জন্য বাচ্চাদের নতুন জামা এবং তার শাশুড়ি মায়ের ওষুধপত্র কেনে। নতুন নতুন জামা কাপড় ও বাজি পটাকা পেয়ে পিঙ্কি এবং পিন্টু খুবই খুশি হয়। তারা সপরিবারে হাসি খুশি দীপাবলি পালন করে। পরের দিন রামচন্দ্র মালতীকে তাদের বাড়িতে ডাকে। মালতী এবং মোহনকে তারা পার্মানেন্টলি তাদের বাড়িতে কাজ দেয়। এভাবেই দীপাবলি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের জীবন থেকেও সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটে।